মাইকেল মোরপার্গোর বিখ্যাত উপন্যাস ওয়ার হর্সের যে বাংলা অনুবাদটি আমাদের হাতে এসেছে তার উৎসর্গপত্রে একটা লাইন আছে, আমি চাই আমার এমিলি মানুষের হৃদয়ে বেঁচে থাক। কোনো উপন্যাসের আলোচনা শুরু করার জন্য এটা হয়তো একটু অন্যরকম একটা জায়গা, কিন্তু এই একটা বাক্যই যেন পুরো বইটার আত্মার সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। একদম। আজ আমরা ঐতিহ্য থেকে প্রকাশিত এই অনুবাদটি নিয়েই কথা বলবো, যেটা করেছেন মুরতালা রামাত এবং শারমিন শিমুল। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আপনি বললেন, কারণ আমরা তো শুধু একটা বিশ্ববিখ্যাত বইয়ের গল্প নিয়ে আলোচনা করতে বসিনি। ঠিক। আমরা দেখছি কিভাবে একটা গল্প যা লেখা হয়েছিল প্রায় 40 বছর আগে একটা নতুন ভাষায় নতুন সংস্কৃতিতে এসে একটা ব্যক্তিগত আবেগের সঙ্গে মিশে যাচ্ছে। হ্যাঁ, একদিকে মাইকেল মোরপার্গোর মূল উপন্যাস, যেটা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে একটা ঘোড়ার চোখ দিয়ে দেখিয়েছে, আর অন্যদিকে এর অনুবাদকদের ব্যক্তিগত শোক। এই দুটো মিলেমিশে অনুবাদটিকে একটা নিছক অনুবাদের চেয়ে অনেক বেশি কিছু করে তুলেছে। ঠিক। তো আমাদের আজকের আলোচনার মিশনটা তাহলে পরিষ্কার, শুধু গল্পের গভীরে যাওয়া নয়, বরং গল্প এবং তার পেছনের যে গল্পটা সেই সংযোগটা খুঁজে বের করা। লেখকের অনুপ্রেরণার গল্পটা তো বেশ অদ্ভুত। হ্যাঁ, তিনি নাকি একটা নিলামে কেনা পুরনো ছবি থেকে এই গল্পটা লেখার ধারণা পেয়েছিলেন। ছবিতে ছিল প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া একটা ঘোড়া, নাম জয়ী। ভাবা যায়, একটি ছবি, একজন লেখকের কল্পনা, আর এখন অনুবাদকদের একটি ব্যক্তিগত পুষ্পেচ্ছনা বা উৎসর্গ, সব মিলিয়ে ওয়ার হর্সের এই বাংলা সংস্করণটি একটা অসাধারণ আলোচনার বিষয়। চলুন তাহলে শুরু করা যাক এই সবচেয়ে শক্তিশালী দিকটা দিয়ে। এর কথক, তাই তো, গল্প বলার ভঙ্গিটা। অবশ্যই উপন্যাসের গল্পটা বোঝে স্বয়ং ঘোড়া জয়ী। প্রথম বিশ্বযুদ্ধের মতো একটা জটিল রাজনৈতিক এবং নৃশংস ঘটনাকে একটা পশুর দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে, এই আইডিয়াটাই তো অসাধারণ। অসাধারণ এবং সাহসী। পড়ার সময় আমার বারবার এটাই মনে হচ্ছিল, এটা একটা সাহসী সাহিত্যিক কৌশল। সাহসী তো বটেই, কারণ একটা ঘোড়ার কাছে তো শত্রু মিত্র, জাতীয়তাবাদ কিংবা কোনটা ঠিক বা কোনটা ভুল এইসবের কোনো মানেই নেই, কোনো অর্থ নেই। তার পৃথিবীটা অনেক সরল। তার কাছে মানুষ হয় দয়ালু নয়তো নিষ্ঠুর, তার কাছে আওয়াজ হয় শান্ত নয়তো ভয়ঙ্কর। এই সরল দৃষ্টিভঙ্গিটাই, বুঝলেন, যুদ্ধের সমস্ত রাজনৈতিক আবরণ ছিঁড়ে ফেলে এর আসল নগ্ন রূপটাকে আমাদের সামনে নিয়ে আসে। জয়ী যখন কামানের গর্জন শোনে, সে এটাকে কোনো নির্দিষ্ট দেশের আক্রমণ হিসেবে দেখে না, সে এটাকে দেখে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মতো যা তার জীবন কেড়ে নিতে পারে। যেমন গল্পের একেবারে শুরুতে যখন জয়ীকে প্রথম নিলামে তোলা হয়, সে তো শুধু মানুষের শোরগোল আর ভয়টাই অনুভব করে। ঠিক। অ্যালবার্টের বাবা যখন প্রায় মাতাল অবস্থায় তাকে কিনে আনে, জয়ী লোকটার কর্কশ ব্যবহার আর পরক্ষণে অ্যালবার্টের নরম হাতে ছোঁয়ার পার্থক্যটা ঠিকই বুঝতে পারে। বইয়ের একটা লাইনে আছে, জয়ীর জবানিতেই লেখা, অতিরিক্ত মদ্যপান করার কারণে লোকটার গলা কর্কশ আর ভারী শোনাচ্ছিল, কিন্তু অল্প বয়সী আমার মালিকের ছোঁয়াটি ছিল আলাদা। ব্যাস, এই ভালো আর মন্দের পার্থক্যটাই ওর পৃথিবী। আচ্ছা, এখানেই তো মূল বিষয়টা, কিন্তু একটা প্রশ্ন এখানে আসেই, অনেক সমালোচক এটা করেও থাকেন। বলুন। একটা পশুর দৃষ্টিকোণ থেকে যুদ্ধকে দেখানো, এটা কি যুদ্ধকে কিছুটা সরলীকরণ করে ফেলে না? এটা কি যুদ্ধের পেছনের যে জটিল রাজনৈতিক অর্থনৈতিক কারণগুলো আছে সেগুলোকে আড়াল করে একটা আবেগ সর্বস্ব গল্প তৈরি করে? দারুণ একটা প্রশ্ন, আমার ওটা মনে হয়েছিল, সত্যি বলতে। তাই? হ্যাঁ হ্যাঁ, কারণ যুদ্ধ তো শুধু গোলাগুলি আর ট্রেঞ্চের কাদা নয়, এর পেছনে তো বিশাল বিশাল সিদ্ধান্ত, সাম্রাজ্যবাদের লোভ, ক্ষমতার লড়াই, কত কি থাকে। আর জয়ীর চোখে তো সেসব দেখার কোনো উপায় নেই। তাহলে কি আমরা গল্পের একটা খণ্ডিত চিত্র পাচ্ছি? আমার মনে হয় লেখক মাইকেল মোরপার্গো ঠিক এটাই চেয়েছিলেন। তিনি কোনো ঐতিহাসিক বা রাজনৈতিক বিশ্লেষণ দিতে চাননি। আচ্ছা,
তিনি চেয়েছেন যুদ্ধের সবচেয়ে মৌলিক প্রভাবটা দেখাতে, কিভাবে এটা সাধারণ জীবনকে, এমনকি নিরীহ পশুদের জীবনকেও ছিন্ন ভিন্ন করে দেয়। এটা একটা ফেবেলের মতো, একটা নীতিকথার মতো। নীতিকথার উদ্দেশ্য তো জটিলতার গভীরে যাওয়া নয়, বরং একটা সর্বজনীন সত্যকে তুলে ধরা। আর এখানকার সত্যটা হলো যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই বিচ্ছেদ, আর এর শিকার হয় সবাই নির্বিশেষে। এই নিরীহ শিকারের কথা যখন উঠলই, তখন তো একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে যেতেই হয়। প্রথম বিশ্বযুদ্ধে ঘোড়ার ভূমিকা ঠিক কী ছিল আমরা সিনেমায় বা বইতে দেখি বটে, কিন্তু এর ভয়াবহতার মাত্রাটা হয়তো পুরোপুরি বুঝি না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা ছাড়া ওয়ার হর্স উপন্যাসটা পুরোপুরি উপলব্ধি করা কঠিন। তাই প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 1 কোটি ঘোড়া এবং খচ্চরকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। 1 কোটি? হ্যাঁ, ভাবতে পারেন সংখ্যাটা। ব্রিটিশরাই প্রায় 10 লক্ষ ঘোড়া ব্যবহার করে। এদের কাজ ছিল মালপত্র টানা, অ্যাম্বুলেন্স গাড়ি চালানো, অফিসারদের বহন করা, এমনকি সরাসরি যুদ্ধ করা। কিন্তু মেশিন গান আর আর্টিলারির সামনে? ঠিক তাই, মেশিন গান আর আধুনিক আর্টিলারির সামনে এরা ছিল অসহায় শিকার। বেশিরভাগই মারা গিয়েছিল গুলি, গোলা, ক্লান্তি আর রোগে। এই উপন্যাসটি আসলে সেই লক্ষ লক্ষ নীরব ভাষাহীন শিকারদের প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলি। তার মানে জয়ের গল্পটা শুধু একটা কাল্পনিক ঘোড়ার গল্প নয়, এটা ইতিহাসের এক বিশাল ট্র্যাজেডির প্রতিচ্ছবি। একদম। এই প্রেক্ষাপটটা জানার পর অ্যালবার্ট আর জোয়ের সম্পর্কটা আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। তাদের বন্ধনটা তো শুধু একটা ছেলে আর তার পোষা প্রাণীর গল্প থাকে না। একদমই তাই, তাদের সম্পর্কটাই তো গল্পের চালিকা শক্তি। অ্যালবার্ট যখন জুইকে প্রশিক্ষণ দেয়, ওর সাথে কথা বলে, আর কথা দেয় যে সে সবসময় ওর যত্ন নেবে, এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের বন্ধনকে গড়ে তোলে। তাই অ্যালবার্টের বাবা যখন যুদ্ধের খরচের জন্য জুইকে সেনাবাহিনীতে বিক্রি করে দেয়, ওই বিচ্ছেদটা একটু মর্মান্তিক করে ওঠে। অ্যালবার্ট চিৎকার করে বলে, যেখানেই থাকিস না কেন আমি তোকে খুঁজে বের করবই জুই। হ্যাঁ, এই একটা প্রতিশ্রুতি পুরো উপন্যাসটাকে টেনে নিয়ে যায়। পাঠক হিসাবে আমরাও অধীর আগ্রহে ওই পুনর্মিলনের জন্য অপেক্ষা করতে থাকি। আর মজার ব্যাপার হলো, এই বন্ধনটা শুধু অ্যালবার্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যুদ্ধের ময়দানে জুই যার কাছেই গেছে, প্রায় সবার মধ্যে একটা মানবিক সংযোগ তৈরি করেছে। ঠিক যেমন ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন নিকোলস। হ্যাঁ, ক্যাপ্টেন নিকোলস, যিনি জুইর যত্ন নিতেন, ওর ছবি আঁকতেন এবং অ্যালবার্টকে চিঠি লিখে জানাতে চেয়েছিলেন যে জুই ভালো আছে। শুধু ব্রিটিশ পক্ষেই না, জয়ী যখন জার্মানদের হাতে ধরা পড়ে, সেখানেও আমরা দেখি দুজন জার্মান সৈনিক, গুন্টার আর ফ্রিডরিক, ওর যত্ন নিচ্ছে। এমনকি ফ্রান্সের এক ছোট্ট খামারে এমিলি নামের এক কিশোরী আর তার দাদুও জয়ীকে আশ্রয় দেয়, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে। এটাই তো দেখায় যে একটা নিরীহ পশুর প্রতি সহানুভূতি, ওটা কোনো কাঁটাতার, কোনো ইউনিফর্ম বা কোনো জাতীয়তার সীমানায় বাধা থাকে না। এই এমিলির কথা যখন এলো, আমি আবার অনুবাদকের সেই উৎসর্গপত্রে ফিরে যেতে চাই। তিনি লিখেছেন, আমি চাই আমার এমিলি মানুষের হৃদয়ে বেঁচে থাক। উপন্যাসের এমিলি চরিত্রটি, সে তো ভঙ্গুর, অসুস্থ, কিন্তু তার প্রাণ শক্তি আর জয়ের প্রতি ভালোবাসা ছিল অসীম। আমার মনে হচ্ছিল অনুবাদকের ব্যক্তিগত শোক আর উপন্যাসের এই চরিত্রের হারানোর যন্ত্রণা, এই দুটো বিষয় যেন এখানে একে অপরের প্রতিধ্বনি হয়ে উঠেছে। অসাধারণ একটা সংযোগ। এটাই এই অনুবাদটিকে একটা বিশেষ মাত্রা দিয়েছে। মানে অনুবাদকদ্বয় শুধু শব্দ থেকে শব্দে ভাষান্তর করেননি, তারা গল্পের আত্মার সঙ্গে নিজেদের আবেগ আর হারানোর অনুভূতিকে যুক্ত করেছেন। ঠিক। ফলে কি হচ্ছে, যখন আমরা উপন্যাসের এমিলির জন্য কষ্ট পাই, তখন আমরা অজান্তেই অনুবাদকের ব্যক্তিগত হারানোর প্রতিও একাত্মতা বোধ করি। এটা অনুবাদককে একটা যান্ত্রিক প্রক্রিয়া থেকে একটা মানবিক শিল্পে রূপান্তরিত করে। আর এই মানবিকতারই চূড়ান্ত প্রকাশ আমরা দেখতে পাই উপন্যাসের সম্ভবত সবচেয়ে শক্তিশালী দৃশ্যে।
যখন জয়ী নোম্যান্স ল্যান্ডে আটকা পড়ে। হ্যাঁ, যখন সে দুই পক্ষের গোলাগুলির মাঝখানে নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে। ওই দৃশ্যটা পড়ার সময় গায়ে কাটা দেয়। নোম্যান্স ল্যান্ড নামটাই কেমন রমজি। ঠিক, দুই শত্রু শিবিরের মধ্যবর্তী এক মৃত্যুপুরী, যেখানে কেউ যাওয়ার সাহস করে না, আর সেখানেই যন্ত্রণায় ছটফট করছে একটা অসহায় প্রাণী। আর তখন যা ঘটে তাও অবিশ্বাস্য। একজন ব্রিটিশ সেনা সাদা পতাকা উড়িয়ে এগিয়ে আসে, আর প্রায় একই সময়ে একজন জার্মান সেনাও এগিয়ে আসে। তারা দুজনেই শত্রু, একে অপরের ভাষা বোঝে না, কিন্তু তাদের উদ্দেশ্য একটাই, জয়ীকে বাঁচানো। তারা একসঙ্গে কাঁটাতারের বেড়া কাটে, ঘোড়াটাকে মুক্ত করে। ওই মুহূর্তে তাদের কাছে কে ব্রিটিশ কে জার্মান সেই পরিচয়টা মুছে যায়। হ্যাঁ, মুছে যায়। তাদের একমাত্র পরিচয় হয়ে ওঠে তারা মানুষ। আর তারপরের ঘটনাটা তো আরো নাটকীয়। ঘোড়াটাকে কে পাবে তা নিয়ে তারা কোনো লড়াই করে না, তারা একটা পয়সা টস করে সিদ্ধান্ত নেয়। ভাবা যায়। একবার ভাবুন, যেখানে লক্ষ লক্ষ মানুষ একে অপরকে মারছে এক টুকরো জমির জন্য, সেখানে দুই শত্রু সৈনিক একটা পয়সা টস করে একটা জীবনের ভাগ্য নির্ধারণ করছে। এই দৃশ্যটা যুদ্ধের সমস্ত দামামা, সমস্ত রাজনৈতিক আস্ফালনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটা যুদ্ধের অর্থহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। একদম। অনুবাদকের কথায় ফিরে যাই, যেখানে তিনি লিখেছিলেন, উপন্যাসটি পড়ে কেউ যদি যুদ্ধের বিরুদ্ধে সামান্যতম সোচ্চার হয়ে ওঠেন, তবেই আমাদের পরিশ্রমটুকু সার্থক বলে মনে হবে। আমার মনে হয় ওই একটি দৃশ্যই এই উদ্দেশ্যকে সার্থক করার জন্য যথেষ্ট। যখন মানুষ তার নিজের তৈরি করা বিভেদ ভুলে গিয়ে একটা সাধারণ মানবিক দায়িত্ব পালনে একত্রিত হয়, তখনই যুদ্ধের আসল কদর্য মুখটা প্রকাশ পায়। উপন্যাসটি ঠিক এই মুহূর্তগুলোকেই মহিমান্বিত করেছে। এটা দেখায় যে মানবতা আসলে ইউনিফর্মের নিচে চাপা পড়ে থাকে, পুরোপুরি মরে যায় না। সঠিক পরিস্থিতিতে সেটা আবার বেরিয়ে আসে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, ওয়ার হর্স শুধু একটা ঘোড়ার যুদ্ধযাত্রার গল্প নয়। না, বিলকুল না। এটা আসলে যুদ্ধ, মানবতা আর সম্পর্কের এক গভীর পাঠ। একটি পশুর সরল চোখ দিয়ে লেখক যুদ্ধের সমস্ত জটিলতা আর বিভেদকে অর্থহীন প্রমাণ করেছেন। জয়ের কাছে কামানের গোলা যেমন বাস্তব, বন্ধুত্বের উষ্ণতাও ঠিক ততটাই বাস্তব। আর এই বাংলানুবাদটি সেই গল্পের মর্মার্থকে ধারণ করার পাশাপাশি একটা ব্যক্তিগত ভালোবাসার নিবেদন হয়ে উঠেছে। এটা আমাদের দেখায় যে চরম বিভেদ আর ধ্বংসের মাঝেও সাধারণ দয়া আর সহানুভূতির শক্তি কতটা অপরিসীম হতে পারে। অ্যালবার্টের পুনর্মিলনের দৃশ্যটা, অ্যালবার্ট যখন শেষ পর্যন্ত প্রায় অন্ধ অবস্থায় হাসপাতালের এক ক্যাম্পে শুধু শীষ দিয়ে জয়ীকে খুঁজে পায়, সেই পুনর্মিলন শুধু একটা ছেলে আর তার ঘোড়ার মিলন থাকে না, সেটা হয়ে ওঠে যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে ফুটে ওঠা এক চিলতে আশার আলো, যা বলে যে ভালোবাসা আর বিশ্বস্ততা শেষ পর্যন্ত টিকে থাকে। এই আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। বলুন। উপন্যাসটি আমাদের দেখায় যে একটি নিরীহ প্রাণীর প্রতি সাধারণ উদ্বেগ বা ভালোবাসা দুই শত্রু পক্ষকে এক করতে পারে, অন্তত কিছুক্ষণের জন্য হলেও। আজকের এই বিভক্ত পৃথিবীতে, যেখানে আমরা রাজনৈতিক, সামাজিক বা আদর্শগতভাবে প্রতিনিয়ত নিজেদের মধ্যে দেয়াল তুলে দিচ্ছি, আমাদের চারপাশের সংঘাতগুলোর মধ্যে এমন কোনো জয়ী থাকতে পারে? এমন কোনো সাধারণ মানবিক জায়গা থাকতে পারে যা আমরা হয়তো সংঘাতের গোলমালের কারণে দেখতেই পাচ্ছি না বা দেখতে চাইছি না?